অনেক বেশি অধিকার নিয়ে কথা হয়। আমরা যখন বড় হয়েছি, আমার জন্ম 89-এ, যখন আমি বড় হচ্ছি আমার আমার মনে নানান রকম প্রশ্ন আসতো। যেমন সবচেয়ে বেশি আমার মনে প্রশ্ন আসতো ধর্ম নিয়ে, সত্যি কথা বলতে। কারণ বাসা থেকে এক ধরনের ধর্মীয় শিক্ষা দেওয়া হতো, সমাজে আমি দেখতাম ধর্মের সেই শিক্ষাটা আসলে কেউ মানে না। হ্যাঁ, তারপর আমার মধ্যে আরো বেশি প্রশ্ন তৈরি হতো। স্কুলে আমাদেরকে একরকম শেখাতো, তারপর সিনেমা নাটকে এক ধরনের পরিবার দেখতাম, এক ধরনের মানুষ দেখতাম। একদল মানুষ খুবই ভালো, সবসময় অন্যের উপকার করে, সবসময় অন্যের জন্য ভাবে, আর আরেকদল মানুষ খুবই খারাপ, ধরেন বাংলা সিনেমার যেগুলো ভিলেন সেগুলো। কিন্তু আমি যখন বাস্তব জীবনে যখন ওই স্বপ্নটা নিয়ে যখন বাস্তব জীবনে আমাদের চলতে হতো, তখন আমি দেখতাম যে আসলে কোনো মানুষ নায়কের মতো ভালো হয় না, আর কেউ ভিলেনের মতো এতটা খারাপও হয় না। কিন্তু নানান রকম প্রশ্ন আমার মনে ছিল, কিন্তু এই প্রশ্নগুলো উত্তর কেউ দিত না এবং কেউ এগুলো শুনতেও না। একটা ক্ষমতাহীনতা আমি সবসময় অনুভব করতাম আমার ছোটবেলায়। কিন্তু হয়তো আমার ক্ষমতার জন্য অনেক আকাঙ্ক্ষা ছিল, হয়তো আমি ঠিক নিশ্চিতভাবে বলতে পারবো না, কারণ আমাকে আমি কতটাই বা চিনি, আমাকে হয়তো অন্যেরা ভালো করেছিলেন। কিন্তু এই যে ক্ষমতাহীনতা, এটাকে কিভাবে ক্ষমতায় পরিণত করা যায়, কিভাবে ক্ষমতাবান হওয়া যায়, যাদের ধরেন টাকা নাই, যারা বড় হয় নাই, যারা প্রতিষ্ঠিত হয় নাই, যাদের হাতে কোনো একটা মাইক নাই বা একটা স্টেজ নাই যেখানে সে কথা বলবে, তারা কি করতে পারে, সেটার উত্তরটা আমি পেলাম যখন আমি ক্লাস 7-8-এ পড়ি। এবং আমি যখন প্রথম একটা উপন্যাস আমি দেখলাম, নায়ক মারা গেছে। সেই উপন্যাসটার নাম আমি ঠিক মতো এখন বলতে পারবো, অনেক বয়স হয়ে গেছে এখন, ফয়েজটা কালবেলা বা কালপুরুষ, যেখানে অনিমেষ নামে একটা নায়ক ছিল। তো পিকলু নামে একটা নায়ক ছিল, পিকলু ছিল আমার খুবই পছন্দের নায়ক। তখনকার বয়সে মেয়েদের যে ধরনের নায়ক পছন্দ হয়, ঠিক সেই ধরনের একটা চরিত্র পিকলু। তারপর পিকলু কি হলো, পিকলু ধরেন আগাচ্ছে, আমি প্রথম থেকে বইটা পড়ছি, পিকলু বড় হচ্ছে, পিকলু কাউকে পছন্দ করছে, পিকলু কলেজে যাচ্ছে, পিকলু একদিন গঙ্গার পাড়ে গেল, পরের পেজে এসে হলো কি জানেন, পিকলু মরে গেল। তা আমি আবার আমার বিশ্বাস হচ্ছিল না যে সে এইখান থেকে আমি ওর সঙ্গে আসলে জার্নিটা শুরু করি, ওর সঙ্গে আমিও যাচ্ছিলাম, এবং আমি এটা বিশ্বাস করতে পারছিলাম না যে এইরকম একটা পেজে এসে, যেখানে আমার বইটা আরো অনেক দূর বাকি, প্রায় মাত্র অর্ধেক প্রথম অংশে এসে আমার নায়ক মরে গেছে। আমি আবার প্রথম থেকে আবার পড়লাম, কারণ মারা যাচ্ছে এটা আমি মানতেই পারছি না। পরেরটুকু পড়তে দেখলাম ওখানে কোথাও পিকলু নাই, পিকলুর ছোট ভাই বাবলু সে হয়ে গেল পরের নায়ক। এবং আমার লেখককে আমার প্রচন্ড ঘৃণা হলো যে কিভাবে সে পিকলুর মতো একটা চরিত্রকে সে মেরে ফেলতে পারে, এবং আমার নায়ককে সে কেন মারবে, সে নায়ককে বড় তাহলে কেন করলো, এবং কেন আমার মনে একটা আকাঙ্ক্ষা তৈরি করলো নায়ককে নিয়ে। কিন্তু আমি আসলে অনেক ছোট, আমি ক্লাস 7-এ পড়ি তখন। আমার তখন মনে হলো যে আসলে পৃথিবীতে রাইটাররা অনেক ক্ষমতাবান, আর সেই রাইটারটা বোধহয় আমি হতে পারি, কারণ আমরা প্রচুর আমাদের ছোটবেলায় অনেক বেশি ইলেকট্রিসিটি চলে যেত। এখন যারা আপনারা ইয়াং তারা হয়তো এই সময়টা জানেন না, সন্ধ্যাবেলা যখন ইলেকট্রিসিটি চলে যেত তখন আমাদেরকে বাবা মায়েরা 1 ঘন্টার জন্য ছাড়তো, যে ঠিক আছে পড়ালেখা না করে পড়ার টেবিল থেকে 1 ঘন্টা হয়তো বাইরে টোটো করা যাবে। তখন আমরা করতাম কি, আমাদের যত সাহিত্য প্রতিভা আছে এগুলো সব আমরা প্রকাশ করতাম নানান ধরনের কালো গল্প বলে বলে। আবার আমাদের সময় যারা বড় হয়েছেন, যাদের ছোট ভাই বোন আছে, তাদের হয়তো এই দায়িত্বটা, আমার যেমন ছিল এই দায়িত্বটা আমার ছোট ভাই বোনদেরকে বড় করা, তাদেরকেও কিন্তু যেহেতু আমার বাবা মা দুজনেই কাজ করতেন, মা চাকরি করতেন, সব সময় শিশুর পেছনে সময় দেওয়ার সময় তার নাই, আমরা বড় বোনেরা অনেক তাদের সঙ্গে সময় কাটাতাম। তখনও কিন্তু আমাদের এই সাহিত্য প্রতিভা একদম জল করতো, কারণ তাদেরকে নানান রকম গল্প আমাদের বলতে হতো। তো আমি যেটা বলছিলাম যে পিকলুর কথা, পিকলুর মারা যাওয়াটা খুবই একটা সিগনিফিক্যান্ট ঘটনা, যেটা আমি এখন এসে বলতে পারি। আমাকে আশা যখন প্রশ্ন করে যে নার্গিস কেন লিখলেন, তখন আমি চিন্তা করি যে যেহেতু আমার পয়সা নাই, যেহেতু আমি আমাদের দেশে যে ক্ষমতা কাঠামো, সেখানে যে ক্ষমতাবান পরিবার সেরকম কোনো পরিবারের মেয়েও না, তাহলে কিভাবে আমার এত ক্ষমতা হবে যে কাউকে যদি আমি আমার জীবন থেকে মুছে ফেলতে চাই, মুছে ফেলতে পারবো, আবার কাউকে যদি আমার জীবনে আমি চাই তাকে আনতে পারবো। সেটা আমার কাছে মনে হলো একমাত্র আমি যা পারি, আমার যে সক্ষমতা সামর্থ্য, তার মধ্যে একমাত্র লেখালেখি করেই সম্ভব। তো তখন আমি ভাবি যে বড় হয়ে আমি উপন্যাস লিখবো।
আমার যখন মগবাজারে একটা রিসার্চ ফার্মে আমি চাকরি করতাম, তখন আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, তখন আমার একটা অদ্ভুত ধরনের চাকরি ছিল। ওটা আসলে একটা মানে আমাকে হয়তো পছন্দ করে সেই চাকরিটা দেওয়া হয়েছিল। আমার খুব বেশি কাজ সেখানে ছিল না, কিন্তু 8 ঘন্টা অফিস করতে হবে, এইটা ছিল একেবারেই ধরা বাঁধা। এটা আসলে আমাকে শেখানো যে একটা নিয়ম কানুনের মধ্যে থাকা। আমি সেই রিসার্চ ফার্মে চাকরি করতে গিয়ে একদিন খুবই অবসর সময়ে বসে আছে, আমার কোনো কাজ নাই, এবং আমার কাছে তখন কিন্তু এইভাবে আমরা ফেসবুক করতাম না বা এইভাবে যে স্ক্রল করে সময় কাটানো, এটা তখন ছিল না। তো তখন যেটা ছিল আমার সামনে একটা মাইক্রোসফট ওয়ার্ড খালি পেজ, আমার কিবোর্ড, আর আমার মেজাজ ছিল খুবই খারাপ। আমার বন্ধুর সঙ্গে আমার খুব ঝগড়া তখন। তাহলে আমি এখন কি করব? আমি তখন একটা গল্প লিখতে শুরু করি। সেই গল্পটার নাম দিই আমি নার্গিস। নার্গিস বইটা প্রথম পুরুষে লেখা। প্রথম পুরুষ মানে আমাদের দেশে বেশিরভাগ গল্প, এগুলো কিন্তু আমি কিচ্ছু জানতাম না। এগুলো আমি এইরকম বিভিন্ন সেশনে গিয়ে কথা বলে বলে বা লেখকদের কাছ থেকে শুনে শুনে আমি এসব শিখেছি যে প্রথম পুরুষে লেখা, তৃতীয় পুরুষে লেখা, মানে কোনো কিছু জেনে, গ্রামার জেনে আমি আসলে লেখালেখির জগতে আসি নাই। আমি লেখালেখির জগতে আসছি ক্ষমতা, যেহেতু আমার আর কোনো ক্ষমতা নাই, এই এখানে হয়তো আমার একটা ক্ষমতা থাকবে এই আশায়। তো নার্গিস কেন প্রথম পুরুষে লেখা? আমি প্রথম পুরুষে লিখতে খুব পছন্দ করি, কারণ প্রথম পুরুষে লিখলে যেটা হয়, আপনি ওই চরিত্রের সঙ্গে খুবই এক ধরনের সংযোগ স্থাপন করতে, এটা আমি পারি আর কি। আমি একেবারে আমার কথা বলছি, আমি বলছি না যে যারা তৃতীয় পুরুষে লেখে ওরা সংযোগ স্থাপন করতে পারে না, হুমায়ুন আহমেদ হিমুর সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে না, এটা আমি বলছি না। আমি বলছি আমার মনে হয় যখন আমি বলে লিখি তখন আমি খুব সংযোগ স্থাপন করতে পারি। এবং আমার যত লেখালেখি আছে সবখানেই দেখবেন যে আমি কখনো কিন্তু তৃতীয় পুরুষে লিখি না, যদিও একেবারেই বিলকুল ডাহা মিথ্যা কথা, যেটা ঘটেই নাই জীবনে, আমি দেখেও নাই, সেটা আমি লিখছি, কিন্তু সেটা আমি লিখি যে আমি গেলাম, পুলিশ আমাকে ধরে নিয়ে গেল, থানায় আমি বসে থাকলাম, যদিও কখনো এরকম হয় না, পুলিশ আমাকে ধরে নিয়ে যায় না, কিন্তু আমি এভাবে লিখি কারণ আমার কাছে তখন আমি যাতে লিখতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করি এবং আমি ক্যারেক্টারটার সঙ্গে এক ধরনের সম্পর্ক বোধ করি, তার সঙ্গে আমার একটা খুব ভালো সম্পর্ক আছে এবং তার সঙ্গে সঙ্গে ওই জার্নিটা আমি করি। তা আমার কাছে মনে হয় আমরা কেন লিখি? আমাদের যে বোরিং লাইফ, এখানে তো আর মানে আমার যে অভিজ্ঞতা জীবনে, সেই অভিজ্ঞতা যেমন উর্মি আপার যে অভিজ্ঞতা, আমার তো কখনো সেই অভিজ্ঞতা হবে না। তাহলে উর্মি আপার চোখ দিয়ে আমি কিভাবে পৃথিবী দেখতে পারবো যখন আমি উর্মি আপা হিসেবে লেখা শুরু করবো? এই যে একটা নতুন পৃথিবী আবিষ্কার, এটাও আমার কাছে মনে হয় যে প্রথম পুরুষে লিখলে হতে পারে। প্রথম পুরুষের লেখার কিছু কি বলা যায়, দুর্বলতা বলা যায় নাকি সীমাবদ্ধতা বলা যায়, এটা আমাকে অন্য লেখকরা বলেছে, আমি বলছি না, আমি কোনো সীমাবদ্ধতা পাই না। মানে প্রথম পুরুষে যারা লেখে তাদের একটা জায়গায় কনফাইন তারা হয়ে যায়, আরেকজনের ব্যাপারে সে অনুমান করতে পারে, কিন্তু আরেকজনের ব্যাপারটা সে নিশ্চিত হয়ে বলতে পারবে না। যেটার ধারাবাহিকতায় আমরা দেখি যে অনেক কিছুই ঘটে, সে অনেক কিছুই ভাবে, যে প্রথম পুরুষ মানে রোকসানা যে লিখছে সে অনেক কিছুই ভাবে এবং অনেক কিছু ভুলও ভাবে। উপন্যাসটা পড়লে বা যারা পড়েছে তারা হয়তো বুঝতে পারবে যে অনেক কিছু সে ভুলও করে। নার্গিস উপন্যাসে আমার অনেক বন্ধু বান্ধব আছে, আমার বন্ধু বান্ধবরা খুবই ইন্টারেস্টিং এবং আমার কাছে মনে হয় যে তাদের সঙ্গে আমার যে দেখা বা সম্পর্ক, আমার মনে হয় আপনাদের সবার বন্ধু বান্ধবরাই খুবই ইন্টারেস্টিং। হয়তো আপনারা ওভাবে ভাবেন বা ভাবেন না। যেমন আমি যখন স্কুলে পড়তাম আমার মনে হতো যে আমার কেন বান্ধবীরা এমন, আমার বান্ধবীরা কেউ বিপ্লবীরা, আমার বান্ধবীরা কেউ বাম রাজনীতি করে না, আমার বান্ধবীরা কেউ নাটক করে না, সিনেমা করে না, কেউ একটা ভালো বইও পড়ে না, তারা ছিল একেবারেই কতগুলো কি বলবো আমরা যেগুলোকে মানে আমার ভাষায় যেগুলো হচ্ছে ফাত্রা বলাবার, হ্যাঁ, এমনকি তারা পড়ালেখাও করে না, পাস করতে পারে না, পড়ালেখাও করে না, হ্যাঁ, এবং দেখাতে হয় আমাকে, কারণ তাদের মধ্যে সবচেয়ে পড়ালেখায় ভালো আমি, তা আমাকে সবসময় তাদেরকে পরীক্ষা দেখাতে হয়। কিন্তু আমি দেখলাম যে একটা মানে কলেজে পাস করার পরে আমি যখন ইউনিভার্সিটিতে আমি আসলাম, আমার তখন মনে হলো যে আমরা এই ফাত্রা বলাবার না, আমরা যা মানে মজা করেছি জীবনে, আমাদের স্কুল জীবনে আমরা যেভাবে আমরা কাটিয়েছি, এরকম মজার আমি সচরাচর মেয়েরা হয়তো করে না, মানে যাদের সঙ্গে আমার ইউনিভার্সিটিতে এসে দেখা হলো, কিন্তু আমি দেখলাম আমরা খুব মজা করেছি। আবার নার্গিস যখন লিখলাম, নার্গিসে এই সময়টার একটা বর্ণনা আছে, তখন আমি দেখলাম যে অনেকে মানে আমাদের বয়সীটা অনেকে এসে বললো যে তো তোমার সাথে অনেক মিল আছে আমাদের স্কুল জীবনের, তার মানে এই অভিজ্ঞতাগুলো আমাদের আছে, আমরা
ওই সময় স্কুল জীবন পার করেছি। কিন্তু ছেলেরা কি করলো জানেন, এটা খুব ইন্টারেস্টিং। কিন্তু ছেলের সংখ্যা বেশি, মেয়ে তো খুবই কম, 3জন মেয়ে, একজন তো লেখিকা। তো মেয়েরা যেখানে বললো যে আমাদের সঙ্গে অনেক মিল, ছেলেরা সেখানে বললো এটা হতেই পারে না, এগুলো খুবই আজগুবি এবং গাঁজা খেয়ে লেখা উপন্যাস। বাংলাদেশের মেয়েরা, তাও চট্টগ্রামে থাকে, ছ্যাঁকা খেয়ে সে সিগারেট খেতে যায়, এটা হতেই পারে না, তাও 90s এ। তো আমার কাছে খুবই এটা আমার কাছে একটা লেসনও ছিল যে আসলে আমাদের দেশের মেয়েরা কেমন, এর ব্যাপারে কোনো ধারণা ছেলেদের নাই। হ্যাঁ, আমাদের জীবনটা কেমন, আমরা কিভাবে, আমরাও যে ভাবি যদি একটা সুন্দর ছেলে দেখি, সুন্দরভাবে ড্রেস করা, আমাদেরও যে ভালো লাগে, এই জিনিসটা ছেলেরা জানেই না। ওরা মনে করে যে আমার মানিব্যাগটা মোটা হলেই আমাকে পছন্দ করে মেয়েরা, মানে মেয়েরা কি পছন্দ করে, যে মোটা মানিব্যাগ, যার টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, হোয়াটএভার। তবে এখন অনেক চেঞ্জ হচ্ছে, এখন ছেলেরা অনেক, আমি দেখি তারা খুব রূপ সচেতন। আমি বলছি না যে রূপ সচেতনতাই সবকিছু, কিন্তু এই যে ধরেন একটা সুন্দর মেয়ে আসলে যখন ক্লাসের সবাই ফিস করে, এটা যে মেয়েরাও করে, একটা সুন্দর ছেলে আসলে ক্লাসের মেয়েরা ফিস করে, এই জন্য এটা কেউ মানতেই পারলো না, এটা কেউ নিতেই চাইলো না। এবং অনেকে এটা বলছে যে আচ্ছা আমাদের তো অভিজ্ঞতা এরকম না, তাহলে আপনাদের সময় কোথায় এরকম হয়েছে। আবার আমার নার্গিসের বুক সাইনিং ইভেন্টের আগে এক ছেলে বিশাল স্ট্যাটাস দিল যে বাংলাদেশের সোসাইটি সম্পর্কে জানেন না, এই যে লেখক এটা লিখেছেন তার কোনো এই সোসাইটির মেয়েদের সম্পর্কে ধারণা নাই, এবং ওই যে গাঁজা খেয়ে লেখা উপন্যাস। তা আমরা তাকে, প্রকাশক আছেন এখানে, প্রকাশক তাকে ইনভাইট করলেন যে আপনি আসেন আমাদের এসে কথা বলেন, আমাদের অনুষ্ঠানে আসেন। তো উনি যখন আসলেন, উনারও কিছু ফ্রেন্ড নিয়ে আসছেন, আমি দেখলাম যে উনি হলেন কলেজে পড়া বয়সী, মাদ্রাসায় পড়েন উনি এবং ওনার বন্ধুরা আসছেন। তা আমার কাছে মনে হলো যে উনার কথাটা ঠিকই আছে, ওনার কাছে হয়তো এরকম মেয়েরা যারা রাস্তায় ঘুরে তারপর বই আনতে যায়, আবার বই আনার নাম করে আরো অনেক কিছুই নিয়ে আসে, বা এক ধরনের স্বাধীনতা চায়, আবার পরে স্বাধীনতা পেয়ে মনে হয় না এটা আমার দরকার ছিল না, হয়তো ওনাদের সঙ্গে এই ধরনের কারো কখনো দেখাই হয় না। তো উনি যে কথাটা আমাকে বলেছেন ওনার দিক থেকে, এটা বোধহয় ঠিকই আছে, এটা আমার কাছে তখন মনে হলো আর কি। ঠিক সেই সময়ে আরেকটা মেয়ে আসলো, সবাই আমার অচেনা, সে এসে বললো যে আচ্ছা আপু, নার্গিসের সাথে তো আমার দেখা হয়েছিল, মানে নার্গিসের সাথে যে কাহিনী আপনি লিখছেন আমার সেম কাহিনী হয়েছিল, আপনি কিভাবে জানলেন সেটা, এইটা আমি আপনার কাছে জানতে আসছি। আপনি কিভাবে আমার জীবনের কাহিনী চিনেন, আপনাকে তো আমি চিনি না। আমার খুবই মানে আমার ভালোই লাগলো যে হ্যাঁ, একজন এসে বললো এটা হতেই পারে না বাংলাদেশে, আর একটা মেয়ে এসে বলছে যে এটা হয়েছে, এরকম ঘটনা তার জীবনে হয়েছে, আমি কিভাবে জানলাম। আচ্ছা, নার্গিস প্রসঙ্গে আমি ক্যারেক্টার নিয়ে কথা বললাম, ক্যারেক্টারগুলোতে এটা একটা আমি মনে করি নার্গিস উপন্যাসের দুর্বলতা, যে এখানে মেয়েদের চরিত্র বেশি। তবে আমরা তো নারী দিবস নিয়ে কথা বলছি না, তবে এমন না যে এখানে শুধু মেয়েদের চরিত্রই আছে। এখানে যদি একটা জিনিস খেয়াল করেন বইটাতে, মেয়ে চরিত্র বেশি, মানে নারী চরিত্র বেশি, এটা যেমন সত্যি, কিন্তু এখানে যে পুরুষ চরিত্রগুলো আছে এবং তাদের যে আধিপত্য, তারা প্রায় সময় কিন্তু পরোক্ষ, তারা দরজার পেছনে থাকে। ধরেন এই ইএমকে সেন্টারের যে ডিরেক্টর, তার মতো সেখানে নাই, কিন্তু সবকিছু কিন্তু তার আন্ডারে। তার যদি এখন মনে হয় যে না এই প্রোগ্রামটা আমি বন্ধ করে দিব, বা ধরেন লাইটটা বন্ধ করে দিব, সেটা করতে পারে। নার্গিসে দেখবেন যে নার্গিসে সব না, মানে বেশিরভাগ চরিত্র মেয়েরা মেয়েদের সঙ্গে নানান ধরনের পারস্পরিক আদান প্রদান করছে, কিন্তু এবং তারা কিন্তু পুরুষতন্ত্র বিষয়টা জানে, এটা হলো একটা মজার বিষয়, তারা পুরুষতন্ত্র কি এগুলোও বোঝে। এবং একটা বিষয়, একটা জায়গায় আছে যে রোকসানা বলছে যে সে সিমন দা বলভার পড়েছে, হ্যাঁ, ক্লাস 8-9 বিশ্ব সাহিত্য কেন্দ্রের মানে বদৌলতে। কিন্তু যখন তাকে একটা ছেলে, একটা রিকশাওয়ালা যখন তাকে টিজ করছে, তখন তার এই সাহসটা হচ্ছে না যে সে কিছু বলবে। সে বলছে আমি এত নারীবাদ পড়েছি, আমি এত কিছু জানি, এবং আমি জানি যে হ্যাঁ নারী পুরুষের সমতা লাগবে, কিন্তু যখন আমাকে কেউ এরকম একটা বাজে কথা বলে আমাকে আমার সামনে দিয়ে চলে যাচ্ছে, তখনও কিন্তু আমি আমার বুকের দিকে তাকাচ্ছি যে আমার ওড়নাটা ঠিক আছে কিনা, আমি ওকে উত্তর দিতে পারছি না, যেটা হলো খুব সত্যি কথা। ধরেন স্কুল জীবনে হয়তো আমরা নানানভাবে, আমাদের এখন তো মিডিয়া বলেন, চারদিক থেকে কথাবার্তায় বলেন, আমরা নারী পুরুষের সমতা জিনিসটা আমরা এটার সঙ্গে পরিচিত, কিন্তু এটাকে আমরা আসলে প্রয়োগ করতে পারি, বা
দিক না, অন্যভাবে সে করে। এটাও করে যখন একটা মানে সমাজে পরিবর্তন হয়। আমি মনে করি আমরা যারা 90s কে আমরা আমি জানি না, মানে 89 এ জন্ম, 90 তে বড় হয়েছি, আমরা যারা 90s এর লোকজন, আমরা অনেক পরিবর্তন, আমি অনেক পরিবর্তন দেখেছি। কারণ একটা সময় ছিল যখন মানুষ বাংলা সাবান দিয়ে মাথা ধুতো, চুল ধুতো। এখন দেখেন আমার এখন জীবনটা যদি আমি বলি, আমি চুল ধুই একটা প্রোডাক্ট দিয়ে, এরপরে চুলে একটা কন্ডিশনার দিই, মুখ ধুই আমি ফেস ওয়াশ দিই। আমি কখনো যে সাবান দিয়ে আমি গা ধুই সেটা দিয়ে আমি কিন্তু মুখ ধুই না। তারপরে ধরেন গা ধুই আমি আরেকটা সাবান দিয়ে, আমি এটা দিয়ে কিন্তু হাত ধুই না। আমি হাত ধুই কি দিয়ে জানো? এটার নাম কি? লিকুইড হ্যান্ড ওয়াশ সামথিং। এবং এটা করতে আমি একদিন ভাবলাম যে একটা সময় হবে কি বলবে নখটাও আরেকটা জিনিস দিয়ে ধুতে হবে, মানে নেইল ওয়াশ চলে আসবে, রাইট? বলবে লিপ ওয়াশ হয়তো চলে আসবে। কিন্তু সেই সময়টা চিন্তা করি, আমার ছোটবেলা বাংলা সাবান দিয়ে মানুষ মাথা ধুতো এবং শ্যাম্পুর কোনো বালাই ছিল না। তারপর প্রথম আসলে অ্যারোমেটিক সাবান। অ্যারোমেটিক সাবান হলো 100% হালাল সাবান। মানুষ পাগল হয়ে গেল অ্যারোমেটিক সাবানের জন্য। আমাদের সাবান আসতো বিদেশ থেকে, কারণ চিরং থাকতাম আমি, প্রচুর লোক দুবাই থাকে, দুবাই প্রবাসী, তারা সাবান পাঠাতো বিদেশ থেকে। হেড অ্যান্ড শোল্ডার পাঠাতো। হেড অ্যান্ড শোল্ডার হলো খুবই তখন মানে এগুলো যাদের বাসায় আছে তারা কিন্তু যে সেই লোক না, ঠিক আছে? এটা হচ্ছে যে এখন যাদের বাসায় পেঁয়াজ আছে যেরকম লোক, তখন হচ্ছে তারা সেই রকম লোক। তো এই যে ধরেন পরিবর্তনটা মানুষের, এই পরিবর্তনটা মানুষের মানে কি মানুষের বলতে আমার, এই পরিবর্তনটা কিন্তু আমি দেখেছি। এবং মানুষ কিভাবে মানে এই এটা কি বলে মুক্তবাজার অর্থনীতিতে কিভাবে ছাপ দিল হয়ে গেল, এই সময়টা আমি এখন পার করছি। তা আমি মনে করি আমরা যারা এই সময়টা পার করছি, এই সময়ের বাংলাদেশ, এটা আমরা খুবই ভাগ্যবতী, লাকি, হ্যাঁ, যে যারা আমরা এই সময়টা পার করছি। এবং আমাদের কাছে, আমাদের পাশে, আমাদের সামনে, আমাদের পেছনে অসংখ্য গল্প, এত ইন্টারেস্টিং গল্প আমি জানি না আর কোনো সময়ে পাওয়া যাবে কিনা। এখন কথা হচ্ছে এটা আমরা লিখতে পারবো কিনা, এটাই সবচেয়ে বড় কথা। যখন মানুষ একটা মানে ধরেন এটা ধরেন একটা উন্নত সমাজ বলতে হচ্ছে ধরেন খুব ধনী সমাজ হয়ে গেল বাংলাদেশ, বুর্জোয়া সমাজ প্রতিষ্ঠিত হয়ে গেল, তখন এত চেঞ্জ থাকবে না। তখন এখানে যত বৈচিত্র্য পাওয়া যায়, যত বিচিত্র ঘটনা ঘটে, এগুলো আমার মনে হয় থাকবে না। আবার যেমন ধরেন অনুন্নত সামন্ত সমাজ, হ্যাঁ, সেখানেও কিন্তু এত ধরনের আপনি পাবেন কি জমিদার আর প্রজা, এই তো পাবেন আপনি। কিন্তু এখন যে সময়টার মধ্যে আমরা যাচ্ছি, এখানে যে ক্ষমতা কাঠামো, নানান মানে বিচিত্র জটিল ক্ষমতা কাঠামোর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এখানে অনেক বিচিত্র গল্প আছে। আমরা যদি সেগুলো বলতে পারি সেটা আমাদের জন্য ভালো। কারণ আমি তো আনন্দের জন্য লিখি, আমি বললাম আমি কোনো শিক্ষা দেওয়ার জন্য লিখি না। আপনি যে লেখালেখি করছেন, যে বলছেন যে নিজের আনন্দের জন্য, ঠিক আছে, কিন্তু তারপরেও আর কি কোনো উদ্দেশ্য কাজ করে, উদ্দেশ্য থাকে আনন্দের বাইরে? আনন্দ কি উদ্দেশ্য মনে হয় কিনা আপনার কাছে? এটা একটা বাইরেও কি আর আপনার আনন্দটা কেন আমার আনন্দ হিসাবে না, আমার আনন্দটা আসলে আপনি আনন্দ হিসেবে নেবেন মানে এটা আমি ভাবি না। বা পাঠকরা ধরেন এটা ঠিক যে যখন লিখি তখন পাঠকদের কথা যে একেবারেই ভাবি না তা না, কিন্তু তখন কিন্তু পাঠকরা আসলে মূল গুরুত্ব পায় না আমার কাছে কিন্তু আমি সবচেয়ে বেশি গুরুত্ব পাই। যেমন পাঠকপ্রিয় করার কিছু, খুব বাংলাদেশে পাঠকপ্রিয় করার কিছু একদম মানে আমি মনে করি ধরা বাঁধা ফর্মুলা আছে। আপনাকে লিখতে হবে যে আকাশ মেঘলা, আজ আমার খুব মন খারাপ, বাতাসটা বিষণ্ণ। তো আপনি যদি আমার বই পড়েন দেখবেন এই ধরনের কোনো লাইন সেখানে নাই। আমার এই বইটা বের করার যেটা ছিল মানে উদ্দেশ্য ছিল, বা আমি এই বইটাই বের করলাম বা এটা নিয়ে আমি এত কথা বলছি, এটা নিয়ে নানান রকম অনুষ্ঠান আমরা করেছি। এখানে আমি যে সময়টাকে ধরতে চেয়েছি এবং যে নারীর মনস্তত্ত্ব ধরতে চেয়েছি, আমার কাছে মনে হয়েছে আমাদের বাংলা সাহিত্যে এখনকার সমকালীন যারা লিখছে, অনেক নারীরাই লেখে, কেউ নারীবাদী মেসেজ দিতে চায়, কেউ নারীর ক্ষমতার প্রতিষ্ঠা করতে চায়, কেউ শুধু নারীর দুঃখগুলো লিখতে চায়। কিন্তু ধরেন দুঃখের বাইরেও ক্ষমতায়নের বাইরেও এই সব
সবকিছু বাদ দিয়ে তো একটা আমাদের জীবন আছে। ধরেন যার বিয়ে হয়েছে কিন্তু যৌতুকের জন্য যাকে স্বামী মারে নাই, তার জীবনটা কি জীবন না? এবং আপনি কি মনে করেন যে তার বলার মতো কোনো গল্প নাই? আছে। মানে আমি বলছি যে শুধুমাত্র ভিকটিম, মানে যাদেরকে আমরা ভিকটিম মনে করি শুধু তাদেরকে না, এর বাইরেও কিন্তু নানান রকমের ঘটনা আছে। আমার কাছে মনে হচ্ছে এগুলো কখনো আসে নাই। একটা বই লিখে ফেলছেন, সো লেখক হিসেবে বিভিন্ন মানে ফেব্রুয়ারি ছাড়া অন্য কোনো সময় আমরা আসলে বই নিয়ে তেমন কোনো প্যাচাল দেখি না, শুনি না। তো আপনি বই পাবলিশও করছেন যেটা এটা ফেব্রুয়ারি ছাড়া অন্য সময়। আজকের প্রোগ্রাম তো ফেব্রুয়ারি পার হওয়ার ওভারঅল মানে বিং এ রাইটার, এই জার্নিটা কেমন এবং রাইটার হিসেবে আপনি পাবলিশিং ইন্ডাস্ট্রিটা দেখতে পাইছেন, হ্যাঁ? সো এইটা জানার একটা কিউরিয়াসিটি যে আপনার কাছে আমাদের মানে এটা কি আসলে ইন্ডাস্ট্রি কি বলে আমাদের পাবলিশিং ইন্ডাস্ট্রিটা সম্পর্কে আপনার এক্সপেরিয়েন্সটা বলেন। আচ্ছা, পাবলিশার, বই বিক্রি, অটোগ্রাফ দেয়া, খুব ভালো প্রশ্ন। এবং আপনি আমাকে শত্রু বানাবেন সেটাও ঠিক আছে, কোনো অসুবিধা নাই, আমি শত্রু হতে রাজি। আমি বই বের করেছি 2018 সালে না, কিন্তু আমি কিন্তু এই বইয়ের মার্কেটটা, বইয়ের বিশেষ করে আমি বলবো প্রকাশকদের যে বাজার আমাদের এখানে আছে, এটা সম্পর্কে আমি খুব ভালো করে জানি। এটার কারণ হচ্ছে আমি যখন সময় টেলিভিশনে কাজ করতাম, আমি বইমেলার প্রোগ্রাম করেছি 7 বছর একদম টানা। ফেব্রুয়ারি প্রত্যেকটা দিন সেই প্রোগ্রামটা হতো, বিকাল 5টা থেকে 5:30 8 ঘন্টা। প্রচুর লোকের আমার ইন্টারভিউ করতে হতো, যার মধ্যে লেখক, প্রকাশক, পাঠক সবাই আছে। এবং আমি যখন মানে আমি তো চট্টগ্রাম থেকে আসা মেয়ে, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম প্রত্যেকদিন আমি বইমেলাতে যেতাম। মানে তখন আমি কাজ করি না, তখন আমি অ্যাজ এ স্টুডেন্ট প্রত্যেকদিন যেতাম, জাস্ট বই চুরি করতে আর কিছু না, কারণ আমাদের বই কেনার টাকা ছিল না। সো আমরা প্রচুর বই, তখন ফেব্রুয়ারি মাসে ভালোই ঠান্ডা পড়তাম, আমরা চাদর পরে যেতাম, ভালো বই আমরা নিয়ে আসতে পারতাম। এবং এটাকে আমি খারাপভাবে দেখি না, আমি তো বলছি এটা। প্রত্যেকদিন যেতাম এবং লেখকদের দেখতে যেতাম, বুঝছেন? কারণ চট্টগ্রাম থেকে আসা মেয়েদের কাছে ঢাকার লেখকরা অনেক কিছু, তাদেরকে দেখতাম, ভালো লাগতো। আমি এই বাজারটা সম্পর্কে খুব ভালো করে জানি এখানে কি হয় না হয়। কিন্তু আমি যখন বই প্রকাশ করতে গেলাম, আমি দেখলাম বইয়ের সম্পাদনা হচ্ছে একটা সবচেয়ে বড় জিনিস। আর যেহেতু আমি আগে থেকে দেখি কি বই বের হয়, আমার জীবনের ইচ্ছা ছিল কখন আমি এই ধরনের বই বের করবো না, যে বইটা ভালোভাবে সম্পাদিত না, যে বইটার প্রচ্ছদ সুন্দর না, যে বইটা দেখতে আর 10টা বইয়ের মতোই, আর 10টা বইয়ের সাইজ, তারপর ধরেন যে বইয়ের কাগজটা কেমন যেন আঁকা বাঁকা হয়ে যায়, তারপর প্রিন্টটা ভালো না, ফন্টটা পড়তে ভালো লাগে না। আমি সেই বই কখনো বের করতাম না। এটা আমার বই বের হয়েছিল মার্চের 28 তারিখে বোধহয় বা 29 তারিখে। ফেব্রুয়ারিতে তো বই বের করবো না, অন্য কারণে আমি আসছি সেখানে। কিন্তু এটা যদি ডিসেম্বরেও বের হতো, আমি কখনোই মানে খারাপ ভাবে আমি বই বের করবো না, এই আর কি। আমার বইটা যেন ভালো বই হয়, এটা লেখকেরও চাইতে হবে। আপনি যদি শুধু বলেন প্রকাশকদের দোষ, আমি সেটা করবো না। যেমন লেখকরা ফেব্রুয়ারি মাসে তাদেরকে বই বের করতেই হবে, এটা কিন্তু তারা নিজেরাই প্রকাশকদেরকে তাড়া দেয়। তো প্রকাশক তখন কি করে, ভালোভাবে সম্পাদিত না, বানান ভুল রয়ে গেছে, প্রুফ দেখা হয় নাই, সেভাবে একটা বই বের করে। এবং 1 মাসে আপনি এত বই বাছাই করতে, আপনি জানেন বোধহয়, আমার মনে হয় আপনি প্রকাশনা এগুলো কিছু তো জানেন, আপনি বই বাছাই করতে গেলে আপনার বাছাইটাও ভালো করে হবে না, এগুলো তো হবেই। আমাদের প্রকাশনার বাজারটা আসলে সত্যি কথা বলতে এটা এখনো প্রফেশনাল না, এটা পেশাদার না। কিন্তু আমি এটাতে খুবই মানে আশা রাখি। আমি বলবো আমাদের যারা অনেক বছর ধরে যারা আছে এই প্রকাশক হিসেবে, তারা আসলে হয়তো তাদের একটা গোল থাকতে হতো। ধরেন কারো যদি গোল থাকতো যে সে ইউপিএল হবে, সে ইউপিএল হতে পারতো। কারণ না হলে আমাদের পাশের দেশ দেখেন, আমাদের পাশের দেশে একটা ছোট্ট প্রদেশ আছে একদম কর্নারে, পশ্চিমবঙ্গ, কোনো কিছু উন্নত না সেখানে। তাদের বইয়ের প্রকাশনা যদি দেখেন, হ্যাঁ আপনি অবাক হয়ে যাবেন। তাদের বিখ্যাত প্রকাশনা সংস্থা যদি দেখেন, তেজ, তাদের বই আমি পড়তে পারি না, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে পড়তে হয় আমার মতো ইয়াং লোককে, কিন্তু তাহলে বুড়োদের কি আমি যায় না। কিন্তু আপনি সিগনেট প্রেসের বই দেখেন, কত ভালো তারা করে। সেই সময়টা আপনাকে দিতে হবে, সেই লক্ষ্যটা আপনাকে রাখতে হবে, সেই মানটার জন্য আপনাকে তৈরি হতে হবে, তৈরি করতে হবে। কিন্তু এত সময় বোধহয় আমাদের এখানে কেউ দিতে চায় না। আর এটা নিয়ে আমি খুব আফসোসও করি না, কারণ আমার কাছে মনে হয় যে এই জায়গাটা অনেক পরিবর্তন হচ্ছে, অনেক উন্নত হচ্ছে। আমি দেখি তো, আমি তো অনেক বছর ধরে বইমেলা দেখছি, আমার কাছে মনে হয় দিন কিন্তু উন্নত হচ্ছে। মানে এটা নিয়ে এত হতাশ হওয়ার কিছু নাই। যখন কোনো কিছু সমালোচনার মধ্যে থাকে, যখন আপনি সমালোচনা করতে থাকবেন, যেমন আমরা বাঙালিরা, আমাদের সাথে ফরাসিদের অনেক মিল, জানেন, আমরা সারাক্ষণ নিজেদেরকে সমালোচনা করি। আমার গাড়ি ড্রাইভার থেকে শুরু করে আমার অফিসের দারোয়ান সবসময় বাঙালিদেরকে গালি দেয়, আমিও দেই। তাহলে বাঙালিরা
দিচ্ছি, মানে আমরা সারাক্ষণ আমাদেরকেই সমালোচনা করি এবং এটা খুব ভালো, তার মানে আমাদের একটা পরিবর্তন হবে। তো এইগুলো সবকিছু অতিক্রম করে উঠলাম কিভাবে? এক হচ্ছে লেখক হিসেবে আমি এটা নিয়ে খুবই সচেতন ছিলাম, কারণ আপনি যত কিছুই বলেন, হ্যাঁ এটা প্রকাশকের বড় ভূমিকা আছে, প্রকাশক আছে এখানে, প্রচ্ছদকারের বড় ভূমিকা আছে, প্রচ্ছদকার আছে এখানে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু এই যে এখানে এসে বইটা নিয়ে আমি কথা বলছি, তাই না? এটা আমাকে রিপ্রেজেন্ট করে, যেমন এর কন্টেন্ট আমাকে রিপ্রেজেন্ট করে, তেমন এর বাইরের সবকিছু আমাকে রিপ্রেজেন্ট করে। তো লেখকের এখানে সচেতন থাকার একটা বড় ব্যাপার আছে। দ্বিতীয়ত, প্রকাশককে আপনি যদি এটা বোঝাতে পারেন যে ভাই আপনার মান সম্মান কিন্তু এটার সাথে জড়িত, আপনি এটা এমন ভাবে করেন না, আপনি এটা এমন ভাবে করেন না, বা আমি আপনাকে সময়টা দিচ্ছি। বেশিরভাগ সময় যে লেখকরা আপনার অভিজ্ঞতা কি বলে আমি জানি না, লেখকরাই করে যে না ভাই আমাকে এটা দেন, আজকেই আমার বই আজকেই ছাপেন, আমার বই কালকেই ছাপেন, আমার লাগবে, হ্যাঁ আমার ফ্যানরা বসে আছে, হ্যাঁ ফেব্রুয়ারিতে লাগবে, ফেব্রুয়ারি 28 তারিখেও বই বের হয়, তাই না? ফেব্রুয়ারি 28 তারিখে হলো লাগবে, ফেব্রুয়ারিতে বের হওয়া বইগুলো আমি তো অনেক বছর ধরে দেখি যে ধরেন গাম শুকায় নাই, হ্যাঁ পাথরের গামটা তখনও শুকায় নাই, তারপর কাগজে ভাঁজটা তখনও রয়ে গেছে, কিন্তু লেখকরা খুশি আর বই বের হয়েছে, নজরুল মঞ্চে একটা বড় মঞ্চে করা যাচ্ছে। তো চারদিক থেকে এই যে ধরেন একটা থাকে না, মানে বই নিয়ে একটা সচেতনতা, এটা চারদিক থেকে থাকলেই ভালো। আর এটা তো হচ্ছে, এটা যে হচ্ছে না সেটাও তো বলতে পারবেন না, এটা হচ্ছে। আমি দেখি যে প্রত্যেক বছর বইমেলাতে যে বইগুলো আসে এগুলো মান বৃদ্ধি হচ্ছে, এগুলো মান কিন্তু বাড়ছে, এবং অনেক ইয়াং ছেলেপেলেরা এখন প্রকাশক হিসেবে তারা আত্মপ্রকাশ করছে। তাহলে এই জায়গাটায় যদি কোনো সম্ভাবনা না থাকতো, তাহলে কেন প্রতি বছর প্রকাশনা সংস্থার মান বাড়ে? নিশ্চয়ই এখানে কেউ কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছে, এজন্যই তারা আসছে এই পেশাটাতে। তারপর ধরেন ইয়াংরা যারা করছে, আমি আপনার কথা বলবো না শুধু, আমি অনেককেই চিনি এবং আমি নিজেই তাদের সঙ্গে যোগাযোগটা রাখি, তাদের কি করছে তারা আমি এটা দেখি। আমার কাছে মনে হয় তাদের যে চেষ্টাটা আছে, তাদের হয়তো অনেক সামর্থ্য নাই, তাদের পয়সাও নাই, তাদের ওই রকম, তাদের হয়তো নিজেদের প্রেস নাই সে বড়দের মতো, কিন্তু তাদের চেষ্টাটা তো আছে, এটা একদিন কাজে দেবে। এবং তারা না আন্তর্জাতিক মানের সঙ্গে তারা কি বলবো আমি, তারা জানে এই সম্পর্কে, পেঙ্গুইন কি বই বের করে, হার্ভার্ড কলেজ কি বই বের করে, এই চাওয়াটা তাদের আছে। চাওয়া থাকলে তো, চাওয়া হলো প্রথম শর্ত, আগে চাইতে হবে, তারপর বাকিটা নিতে হবে। তা আমি মনে করি বাংলাদেশের প্রকাশনা শিল্প খুব ভালো দিকে যাবে।